চলতি বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন রামভক্ত হরিদাস। এবার ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসা সেই হরিদাসের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি রামভক্ত হরিদাস। গাইবান্ধার পলাশবাড়িতে বিতর্কিত রাম মূর্তি স্থাপনের ঘটনায় আলোচিত হরিদাস চন্দ্রকে বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ ডিবি পুলিশের পরিচয়ে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার সঙ্গে দুই সন্দেহভাজন র এজেন্টের যোগাযোগের বিষয়টি। সম্প্রতি আটক হওয়া দুই সন্দেহভাজন র এজেন্টের একজন চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে একাধিকবার হরিদাস চন্দ্রের স্থানীয় বাসায় গিয়েছিলেন। গাইবান্ধায় ৮১ ফুট রাম মূর্তি নির্মাণ করতে যাওয়া হরিদাস চন্দ্র তরণী দাস যেন এক বহুরূপী চরিত্র। ধর্মান্তরিত হয়ে নাম বদল করেছেন, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই হাত পাকিয়েছেন। মানি লন্ডারিং এর মামলায় শ্রী হরিদাস চন্দ্র ওরফে তরণী চন্দ্র দাস তার উদ্যোগে যে ৮২ ফুট মূর্তি রাম মূর্তি নির্মাণের পরিকল্পনা এবং বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, সে বিষয়ে তাকে কারা সহযোগিতা করছে এবং এইটার পিছনে বহির্বিশ্বের বা প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততা আছে কিনা, সে বিষয়ে তাকে কারা সহযোগিতা করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্যই ভারতের ষড়যন্ত্রে এবং উস্কানিতেই ভারতীয় দালালরা বাংলাদেশে ৮২ ফুট উঁচু রাম মন্দির নির্মাণ করার চেষ্টা করছে। এটা এদেশের মানুষ অনেক আগেই আজ করতে পেরেছিল, কিন্তু হরিদাস চন্দ্র দাস এর মতো একজন বাটপার, প্রতারক এবং উগ্র ধান্দাবাজকে যে ভারতে নিয়ে র এর ট্রেনিং দিয়ে এরপর তাকে বাংলাদেশে প্রেরণ করে তার মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে ভারত, এটা এদেশের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। শুধুমাত্র তাই নয়, এই ভারতীয় দালাল হরিদাস চন্দ্র দাস সে বাংলাদেশে ভারতীয় দালালদের বড় এক নেটওয়ার্ক তৈরি করে তাদের মাধ্যমেই ভারতীয় সমস্ত এজেন্ডা বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যাচ্ছিল। যে বিষয়টা বাংলাদেশ সরকার আজ করতে পেরে এই ভারতীয় দালাল হরিদাস চন্দ্র দাসকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে এবং রিমান্ডে নেওয়ার পরে এই ভারতীয় দালাল সে ভারতের সমস্ত প্রকার ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে দিয়েছে এবং ভারতের উস্কানিতেই যে বাংলাদেশে ৮২ ফুট উঁচু রাম মন্দির নির্মাণ করতে তারা চেষ্টা করেছিল সেটাও তারা স্বীকারোক্তি দিয়েছে এবং পাশাপাশি আরও চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ভারতের ষড়যন্ত্রে এবং উস্কানিতেই যে বাংলাদেশের রাম মূর্তি স্থাপন সহ ভারতের যেই সমস্ত গোপন মিশন এবং মুখোশ উন্মোচন করে দিয়েছেন এই ভারতীয় দালাল হরিদাস চন্দ্র দাস, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে কিভাবে এই হরিদাস চন্দ্র দাস সে একজন সবজি বিক্রেতা থেকে এখন কোটিপতি হয়েছে এবং তার অপরাধের আমলনামা প্রথমে কিছু অংশ দেখে আমরা এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইবান্ধার পলাশবাড়িতে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা সেই হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে পলাশবাড়ি মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয়। পলাশবাড়ি থানার ওসি মোহাম্মদ সরওয়ার আলম খান জানান, রোববার দিবাগত মধ্যরাতের কিছুক্ষণ পর মন্দির থেকে হরিদাসকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়া হয়। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট গত রোববার শেষ রাতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করে। মামলার এজাহার অনুযায়ী হরিদাস এবং তার অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ সহযোগী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত একটি সংঘবদ্ধ হুন্ডি চক্র পরিচালনা করতেন। তারা দেশি বিদেশি মুদ্রার অবৈধ লেনদেন ও স্থানান্তরের সঙ্গে জড়িত ছিলেন। এজাহারে বলা হয়,
প্রাথমিক অনুসন্ধানে সিআইডি হরিদাসের নামে থাকা 5টি ব্যাংক হিসাব এবং 4টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে সন্দেহজনক উৎস থেকে মোট 9,35,32,451 টাকা জমার তথ্য পেয়েছে। ব্যাংক হিসাবগুলো দুটি বেসরকারি ব্যাংকে এবং এমএফএস হিসাবগুলো বিকাশ, নগদ ও রকেটে পরিচালিত হতো। পরে দেওয়া সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ব্যক্তি হরিদাসের এসব অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ জমা দিয়েছেন, অথচ তার কোনো পরিচিত বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি এবং এসব লেনদেন তার পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে, ওই অর্থ হুন্ডি কার্যক্রম থেকে এসেছে। পরে অর্থের অবৈধ উৎস, প্রকৃতি, অবস্থান ও মালিকানা গোপন করার উদ্দেশ্যে তা স্থানান্তর, হস্তান্তর ও বিভিন্নভাবে রূপান্তর করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, ওই অর্থ দিয়ে হরিদাস নিজের নামে এবং অন্যের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তদন্তে অর্থ পাচারের পরিমাণ বাড়তেও বা কমতেও পারে বলে উল্লেখ করা হয়েছে। সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, হরিদাস বিভিন্ন সময়ে নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। মানুষের আস্থা অর্জনের জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের এডিট করা ছবি এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে সংরক্ষিত ভুয়া ফোন কলের রেকর্ড দেখাতেন বলেও দাবি করেছে সংস্থাটি। সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া, বদলি, হুন্ডি এবং সংঘবদ্ধ অপরাধ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর সিআইডি প্রাথমিক অনুসন্ধান শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধানে হরিদাসের বিরুদ্ধে এর আগে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় দায়ের করা একটি মামলার তথ্য পাওয়া গেছে। সিআইডির ভাষ্য, সাক্ষীদের জবানবন্দি, ব্যাংকিং নথিপত্র, অন্যান্য রেকর্ড এবং তদন্তের সংগৃহীত প্রমাণের ভিত্তিতে এ অনুসন্ধান পরিচালনা করা হয়েছে। এদিকে হরিদাস চন্দ্রকে 2022 সালে গ্রেফতার করেছিল র্যাব। সে সময় র্যাব জানায়, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। 2010 সালেও রাজধানীর উত্তরায় পুরাতন এসি মেকানিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তাওহিদ। 2018 সালে সবজি বিক্রেতা ছিলেন। 2019 সালে ধর্মান্তরিত হয়ে হরিদাস চন্দ্র থেকে তাওহিদ ইসলাম নাম ধারণ করেন। এরপর থেকে শুরু হয় তার প্রতারণা। 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে অবৈধ উপায়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মীয়ের বাসায় যান তৌহিদ। সেখানকার পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এতিম সার্টিফিকেট নিয়ে উচ্চ মাধ্যমিক সম্পন্ন ও ইলেকট্রনিক বিষয়ে 2 বছরের বিশেষ প্রশিক্ষণ নেন। 2010 সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় পুরনো এসি মেকানিকের কাজ শুরু করেন। 2018 সালে সবজি বিক্রেতার সঙ্গে সাবলেট বাসা ভাড়া নেন। সেখানেই বিয়ে ও 2019 সালে ধর্মান্তরিত হয়ে তাওহিদ ইসলাম নাম ধারণ করেন। তার শ্বশুরের পরিচয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় কিছু জমি ক্রয় করেন। শ্বশুরের মাধ্যমে এলাকার লোকের সঙ্গে নিজেকে একজন বিত্তশালী লোক হিসেবে পরিচিত করান। পাশাপাশি প্রচার করতে থাকেন তিনি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার। দামি গাড়ি হাঁকিয়ে এবং পোশাক পরিধান করে স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয় ও সখ্য গড়ে তোলেন। বিভিন্ন সরকারি দপ্তর থেকে অর্থ এবং উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে তাদের আশ্বস্ত করতেন। তার প্রতারণায় প্রলুব্ধ হয়ে অনেকে চাকরি, বদলি, টেন্ডার সহ বিভিন্ন বিষয়ে তদবির নিয়ে তার কাছে আসা শুরু করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি চাকরি প্রত্যাশী, পছন্দ মতো জায়গায় বদলি, সরকারি চাকরি, বিভিন্ন ক্রয় বিক্রয় ও উন্নয়নমূলক কাজের টেন্ডারে অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ শুরু করেন। গাইবান্ধায় 81 ফুট রাম মূর্তি নির্মাণ করতে চাওয়া হরিদাস চন্দ্র তরণী দাস যেন এক বহুরূপী চরিত্র। ধর্মান্তরিত হয়ে নাম বদল করেছেন, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই হাত পাকিয়েছেন। রোববার অর্থাৎ 12 জুলাই রাতে সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। গাইবান্ধার হরিদাস চন্দ্রের উত্থানের গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অবৈধভাবে সীমান্ত পার হয়ে চলে যান পার্শ্ববর্তী দেশে। সেখানে কৌশলে এতিম সনদ নিয়ে পড়াশোনা শেষ করে নেন ইলেকট্রনিক্সের প্রশিক্ষণ। 2010 সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় শুরু করেন পুরনো এসি কেনাবেচা আর ইলেকট্রিশিয়ানের কাজ। হরিদাসের ভাগ্য বদলায় 2019 সালে। ধর্মান্তরিত হয়ে এক সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করে নাম নেন তাওহিদ ইসলাম। এরপরই শুরু হয় তার আসল খেলা। নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের প্রোটোকল অফিসার দাবি করে শুরু করেন ভিআইপি প্রতারণা।
দামি গাড়ি আর চটকদার পোশাকে প্রভাব খাটিয়ে বোকা বানাতে থাকেন এলাকার রাজনীতিবিদ ও বিত্তশালীদের। আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার পরিচয় দেয়া শুরু করেন। এরপরে বদলে যায় তার জীবন। শেষ পর্যন্ত পলাশবাড়ীতে 81 ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন হরিদাস ওরফে তাওহিদ ইসলাম। প্রোটোকল অফিসার পরিচয়ে চাকরি দেয়া, বদলি এবং পদোন্নতির নামে কোটি কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে হরিদাসের বিরুদ্ধে। 2014 সাল থেকে তিনি এই পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তখন র্যাব জানিয়েছিলেন 2014 সাল থেকে এই পরিচয় ব্যবহার করে তিনি শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকার প্রতারণা করেছেন। তার নামে 4 কোটি টাকা সহ আরও বেশি কিছু টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এসব প্রতারণার অভিযোগে 2022 সালের নভেম্বরে র্যাবের হাতে এক সহযোগী সহ গ্রেপ্তারও হন। আমার নাম শ্রী হরিদাস চন্দ্র তরিদাস। আপনি ইতিমধ্যে আরো একবার এসে হরিদাস ওই সময় র্যাবকে জানান প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে 2019 সালে ফুলবাড়িয়া এলাকায় প্রায় 1 বিঘা জমি কিনে প্যারিস সুইমিং পুল এন্টারটেইনমেন্ট পার্ক নামে একটি রিসোর্টের কাজ শুরু করেন। কাজ শুরু হলে তার প্রলোভনে আরো অনেকেই কোনো লেনদেনের রসিদ ছাড়া তাকে লাখ লাখ টাকা দেন। 2020 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে রিসোর্টটির কাজ শেষ হয়। পরে 2021 সালের ফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। 2022 সালের নভেম্বরে র্যাবের হাতে একবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও চাঙ্গা করেন হরিদাস তার প্রতারণার জাল। তবে রোববার রাতে সিআইডির বিশেষ অভিযানে শেষ পর্যন্ত বহুরূপী এই হরিদাসের স্থান এখন কারাগার। গাইবান্ধার পলাশবাড়িতে বিতর্কিত রাম মূর্তি স্থাপনের ঘটনায় আলোচিত হরিদাস চন্দ্রকে বুধবার দিবাগত রাত আনুমানিক 12টা 30 মিনিটে ডিবি পুলিশের পরিচয়ে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উত্তরায় দায়ের করা একটি অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে গ্রেফতারের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার সঙ্গে 2 সন্দেহভাজন র এজেন্টের যোগাযোগের বিষয়টি। গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, সম্প্রতি আটক হওয়া 2 সন্দেহভাজন র এজেন্টের একজন চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে একাধিকবার হরিদাস চন্দ্রের স্থানীয় বাসায় গিয়েছিলেন। তদন্ত সংশ্লিষ্টরা এই যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন বলে সূত্র জানিয়েছে। সূত্রগুলোর আরও দাবি, হরিদাস চন্দ্র পূর্বে তাওহিদ ইসলাম নামে বাংলাদেশে পরিচিত ছিলেন। ভারতীয় দালাল এই হরিদাস চন্দ্র দাস সে বাংলাদেশে থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। সে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে রয়ের এজেন্ট হয়ে রয়ের ট্রেনিং দিয়ে এরপর সে আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশে ফিরে এসে সে বাংলাদেশে ভারতীয় এজেন্টদের বিভিন্ন রকমের নেটওয়ার্ক তৈরি করে এরপরে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে থেকেই বাংলাদেশে অবস্থান নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং হিন্দুদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং বিভিন্ন রকমের উস্কানিমূলক দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী বক্তব্য তারা একের পর এক প্রদান করে এবং এই ভারতের উস্কানিতেই এই ভারতীয় দালালরা বাংলাদেশে 82 ফুট উঁচু একটা মূর্তি নির্মাণ করার তারা ঘোষণা দেয় এবং সেটাকে কেন্দ্র করে তারা আন্দোলনে নেমে পড়ে এবং এই ভারতীয় দালালরা যেখানে বাংলাদেশে খুবই নিরাপদের সাথে এবং তাদের যে অধিকার সেই অধিকার পরিপূর্ণভাবে তারা গ্রহণ করে বাংলাদেশে তারা বসবাস করছে, অথচ তারা আবার অভিযোগ করছে, আমাদের দিকে আঙুল তুলছে যে তাদের উপর নাকি নির্যাতন হচ্ছে। যেখানে উল্টোভাবে আমরা দেখছি যে ভারতে মুসলমানরা কোনো জায়গায় কোনোভাবে তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারছে না এবং সর্ব জায়গায় সার্বিকভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছুতে হস্তক্ষেপ করা হচ্ছে এবং তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। তাদেরকে স্বাধীনভাবে সেখানে বসবাস করতে দেওয়া হচ্ছে না, অথচ সেই জায়গায় বাংলাদেশে খুব স্বাধীনভাবে ভিন্ন ধর্মাবলম্বী মানুষরা বসবাস করেও বাংলাদেশের মানুষদেরকে বিপদে ফেলার জন্য তারা আবার সেই ভারতের দালালি করে এবং ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন সময় বলে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপর, ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে। আমরা কিছুদিন আগে এরকম ভারতীয় এক দালালের বক্তব্য ভাইরাল হয়েছে, আমরা দেখেছি যে এই চৈতালি রায়, সে তখন বলেছিল যে বাংলাদেশ মে হিন্দু নিরাপত্তা নেহি পাতা হয়, হিন্দু
বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছে। হিন্দুদেরকে মুসলমানরা মারধর করে, হিন্দুদেরকে মুসলমানরা নির্যাতন করে, বাংলাদেশে নিরাপদের সাথে বসবাস করতে পারছে না হিন্দুরা, বিভিন্ন রকমের সে উস্কানি দিয়েছে। সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে মূলত মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা বাজিয়ে দিতে চায়, যেটা ইতিমধ্যেই ভারত কিন্তু অনেক আগেই তাদের দেশে বাস্তবায়ন করছে। এবং তারা ভারত থেকে যেই সমস্ত হিন্দু ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী যে সমস্ত সংখ্যালঘু মানুষ আছে তাদের উপর জুলুম নির্যাতন করে তাদেরকে হিন্দু ধর্মে আসতে বাধ্য করছে। সুতরাং এই সমস্ত ভারতীয় দালালদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ কোনো দিন এরকম বাংলাদেশের বিরুদ্ধে দেশে থেকেই কোনোভাবে কোনো ষড়যন্ত্র করতে না পারে। এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।